তো গল্পটা শুরু হয় কলম্বিয়ার এক রাজ্য থেকে। ওখানকার মানুষগুলো খুবই সুখী আর একসাথে মজা করে থাকে। সেখানে আমরা দেখি রাজকন্যা এলিয়েন, যিনি তার বন্ধুত্বদের সঙ্গে বড় বড় প্যাঁচামতো পাখির ওপর চড়ে শহরটা ঘুরছেন। হঠাৎ তার বন্ধুরা তাকে মনে করিয়ে দেয় যে তার 15তম জন্মদিন আসছে। সবাই অনেক উত্তেজিত ছিল, কারণ এলিয়েনের জন্মদিনে রাজপ্রাসাদে বড় একটা জমকালো উৎসব হতো। কিন্তু এলিয়েন একটু দ্বিধাগ্রস্ত হয়ে উৎসবটা মানতে চাইল না এবং বলল, না, এবার কোনো উৎসব হবে না। আমি এখন বড় হয়ে গেছি, এবার আমার সময়টা শুধু রাজা আর রানীর সঙ্গে কাটাবো। এই কথা বলার পর তার সব বন্ধুরা তাদের নিজ নিজ বাড়িতে চলে যায় আর এলিয়েন তার প্রাসাদের কাছে আসে। সেখানে তার বিশেষ সহকারী নাসরা দৌড় পড়ে বলে যে প্রাসাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, তোমাকে দ্রুত রাজারানীর কাছে যেতে হবে। সে যখন প্রাসাদের ভিতরে যায়, প্রাসাদের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। সব জিনিসপত্র ভাঙা পড়েছিল চারদিকে, সবকিছু ছড়ানো ছিটানো। কিন্তু এলিয়ানা এটা দেখে হতাশ হয়নি, কারণ সে ইতিমধ্যেই এর মাঝখানে চলে এসেছে এবং এখন আমাদের দর্শকদের 1 বছর আগের গল্প বলতে শুরু করে এবং বোঝাতে চায় আসলে কি ঘটছে। আসলে 1 বছর কয়েকদিন আগে রাজা আর রানী দুজনেই শিকার করতে গিয়েছিল। ঈশ্বর জানে ওখানে তাদের কি হলো, কিন্তু যখন তারা ফিরে এলো, তারা ভয়ঙ্কর দানবের মতো রূপান্তরিত হয়ে গিয়েছিল। এটা বড় ব্যাপার ছিল। যদি এখানকার মানুষরা এ ব্যাপারে জানতে পারত, অনেক সমস্যা হতো। এজন্য আলিয়ানা তার কিছু বিশেষ লোকজনের সাথে মিলেই এই ঘটনা সবাই থেকে লুকিয়েছিল। তখন থেকে তারা রাজা আর রানীকে কারো সঙ্গে দেখা করতেই দেয়নি। আজ এখানে জেনারেলের রাজার সঙ্গে কিছু জরুরি কাজ ছিল। তারা যখন দরবারে গেল, রাজার মন্ত্রী আর তার বিশেষ সাহায্যকারী নাসরা কোনো এক অজুহাতে তাদের এখান থেকে চলে যেতে বলল। কিন্তু জেনারেলও বেশ জেদি ছিল। সে বলল, এখন আমি যাচ্ছি, কিন্তু আমি অবশ্যই ফিরে আসব, কারণ আমার রাজার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে। ঠিক সেই সময় কেউ গোপনভাবেই এলিয়েনার জন্য একটা চিঠি নিয়ে এলো। আসলে আলিয়ানা তার মা বাবার জন্য ওষুধ খুঁজছিল, আর ওই চিঠিটা সেই বিষয়েই ছিল। চিঠিটা খুলতেই দুটা ছায়া তার সামনে এসে দাঁড়ালো। তারা ছিল 2 ভাই আর লেক্স, যারা রাজা আর রানীকে সুস্থ করতে পারবো। ইলিয়ানা বলল, আমরা শীঘ্রই তোমার রাজ্যে আসছি, কারণ রাজা আর রানীকে সুস্থ করতে হলে আগে তাদের দেখা লাগবে। এখানে এলিয়ানা সবকিছু সামলাচ্ছিল, আর অন্যদিকে মন্ত্রী আর নাসরা একটা বৈঠক করছিল। তারা ভাবছিল এখন রাজা আর রানীর পুরো অবস্থা লোকদের থেকে লুকানো অনেক কঠিন হয়ে গেছে। এজন্য তারা ঠিক করল এলিয়ানার 15তম জন্মদিনে এলিয়ানাকে নতুন রানী বানানো হবে। তারপর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। মন্ত্রী বলল, লোকজন কি এতে খুশি হবে? তখন নাসরা বলল, আমি জানি সবাই রাজা আর রানীকে খুব ভালোবাসে, কিন্তু তারা এলিয়ানাকেও অনেক ভালোবাসে। তারা অবশ্যই ওকে মেনে নেবে, আর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কথোপকথনের মাঝে এলিয়েনা এসে তাদের জানায় যে শীঘ্রই রাজা আর রানী চিকিৎসা পাবেন আর তারা ভালো হয়ে উঠবেন। এটা শুনে দুজনেই খুশি হয়, কিন্তু তারা এলিয়েনাকে বলে, যদি তারা ভালো না হতে পারে, তাহলে এবার তোমার 15তম জন্মদিনে আমাদের সব দায়িত্ব তোমাকে দিতে হবে। এটা শুনে এলিয়েনা একটু দুঃখ পায়, কিন্তু সে তাদের সামনে একটা শর্ত রাখে যে আমার দায়িত্ব নেনার আগে আমি আরেকবার চেষ্টা করে দেখতে চাই। পরের দিন সবাই প্রস্তুত হয়ে সেই ওরাকেলদের অপেক্ষা করতে থাকে। একদম বড় একটা ব্যাঙ রাজপ্রাসাদে আসে, যেখান থেকে প্রথমে ছায়া বের হয় আর তারপর 2 পাশ থেকে পা বের হয়। তারা দুজনেই রাজারানীকে দেখতে চায়, কিন্তু আয়না যখন তাদের রাজারানীর কাছে নিয়ে যায়, তখন রাজারানী তাদের দেখে ভয় পেয়ে যায়। রাজা আর রানীও তাদের দেখে খুশি মনে হয়নি। এই অবস্থাটা দেখে ওর্করা বুঝে ফেলেছিল যে রাজা আর রানীকে অন্ধকার জঙ্গলের সাপ পড়েছে, আর যদি এই সাপটা শীঘ্রই ভাঙা না হয়, তাহলে দুজনেরই বড় বিপদ হতে পারে। তারা তখনও কথা বলছিল, তখনই রাজা আর রানী আবার এখানে এসে ওরকদের আক্রমণ করল, যার কারণে ওরকরা ভয় পেয়ে পালিয়ে গেল। কিন্তু পালানোর সময় তারা তাদের একটা জাদুকরী উপাদানে ফোব এখানে ফেলে গেছে। ইলিয়ানা তাদের এমন করে পালিয়ে যাওয়ায় খুব রেগে যায়, আর সেই রাগটা রাজা আর রানীর উপর বের করে। মনস্টার হওয়ার কারণে সে প্রায়ই এমন ভুল করতে শুরু করেছে। সে আগে কখনো ইলিয়ানার এমন আচরণ দেখেনি, তাই সে ইলিয়ানার উপর রেগে গেল, আর একটু সময়ের মধ্যে ইলিয়ানাও বুঝতে পারল যে সে ভুল করেছে। আজ তার জন্মদিনও ছিল, ঠিকমতো কোনো উদযাপন করতে পারেনি সে। কেক নিয়ে রাজার রানীর কাছে যেতে চেয়েছিল, কিন্তু ওর দুজনের সঙ্গেই এখনও রাগ ছিল। এই সময় ও খুব একা অনুভব করতে লাগলো। ওর মা বাবার সেই স্মৃতিগুলো মনে পড়ল, যখন তারা স্বাভাবিক ছিল আর সুখী পরিবার হিসেবে বাস করত। ঠিক এইসব ভাবতে ভাবতেই ও ঘুমিয়ে পড়ল।
সকালে ও যখন ঘুম থেকে উঠল ও হাত তরপ করল, কারণ রাজা আর রানী সামনে খাঁচায় ছিল না। আসলে ও রাতে দরজা লক করা ভুলে গিয়েছিল, আর এর ফলে রাজা আর রানী দুজনেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছিল। ওদের ভয়ঙ্কর মুখ দেখে সবাই খুব ভয় পেয়েছিল, আর জেনারেলও সঙ্গে সঙ্গেই তার সৈন্যদের আদেশ দিল এই দুই দানবকে ধরার জন্য, কারণ এখানকার মানুষরা তাদের দেখে ভীত ছিল। ও তাড়াতাড়ি বলল এই দানবদের মেরে ফেলা উচিত, আর এখানে থেকে ফেলে দেওয়া দরকার কিছু খারাপ হওয়ার আগে। তাদের সঙ্গে যা ঘটেছে, ইলিয়ানা এসে পরিস্থিতি সামলায় এবং সবাইকে সত্যটা বলে যে এই দুইটা দানব আসলে তাদের রাজা আর রানী, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাই সন্ধ্যায় রাজপ্রাসাদে একটা সভা ডাকা হয়, যেখানে ইলিয়ানা সবাইকে গল্পটা বলে যে যখন রাজা আর রানী বন থেকে ফিরছিলেন তারা দানবে পরিণত হয়েছিল। সবাইকে দুঃখ পেতে না দেওয়ার জন্য ইলিয়ানা ঠিক করেছিল এটা সবার থেকে লুকিয়ে রাখবে। এখন পুরো সত্যটা শোনার পর এখানকার মানুষগুলোরও ভয় পেতে শুরু করে, আর শুরু করলো জিজ্ঞেস করতে এখানে রাজা রানী নিরাপদ না থাকলে আমাদের নিরাপত্তার দায় কে নেবে। মানুষরা শুরু করলো এই রাজ্য ছেড়ে যাওয়ার কথা বলতেও। তখন জেনারেল তৎক্ষণাৎ এসে সবাইকে জানালো এখন থেকে ইলিয়ানা আমাদের নতুন রানী, আর ওই রাজ্যের যত্ন নেবে। তবুও মানুষরা ওই দৈত্যরূপ রাজা রানী থেকে ভয় পেত। তাই জেনারেল ঠিক করলো রাজা রানীকে শহর থেকে পাঠিয়ে দেওয়া হবে। তাদের পাঠানোর প্রস্তুতি শুরু হলো রাজকীয় খাঁচা দিয়ে। ইয়ানা খুব দুঃখ পেল, সে এইসব কিছু আগে থেকে প্ল্যান করেনি। একবার তো সে অবশ্যই তার মা বাবার জন্য ওষুধ খুঁজে বের করতে চেয়েছিল। তখনই সে ঝামেলায় পড়ে যখন তার ছোট পেটের কাছে ফোবটা পার, অর্থাৎ সে ওরলেক্সদের সেই জাদুকরী উপাদানটা পায় যা তারা এখানে ভুলে গিয়েছিল। ফোবের একটা বাটন চাপার পর ইলিয়ানা জানতে পারে ওরলেক্সরা এই ফোবটা খুঁজছিল। ইলিয়ানা ওদের বলে তোমরা একবার রাজ্যে ফিরে এসে আমাকে সাহায্য করো আর এই ফোবটা নিয়ে যাও। কিন্তু ওরলেক্সরা রাজ্যে ফেরার কথা মানতে চায় না। তবে তারা ইলিয়ানাকে সাহায্য করতে অস্বীকার করে না। তারা ইলিয়ানাকে বলে এই ফোবটা তোমাকে আমাদের কাছে যাওয়ার পথ দেখাবে। তুমি রাজা আর রানীকে এখানে নিয়ে এসো, আমরা তাদের ভালোভাবে আপ্যায়ন করব। এটা শুনে ইলিয়ানার সঙ্গে সঙ্গে তার মা বাবার খাঁচার কাছে যায় এবং ফোবের একটা বাটন চাপে, যার ফলে একটা জাদুকরি কার্ড তৈরি হয়, আর তার মা বাবার খাঁচাগুলোও হঠাৎ জীবন্ত হয়ে ওঠে আর গাড়ির মতো চলতে শুরু করে। ইলিয়ানা উভয়কে নিয়ে এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর জেনারেল ভেবে বসে যে ওই দুই দানব ইলিয়ানাকে নিয়ে পালাচ্ছে। তাই জেনারেল সবার কাছে তাদের ধাওয়া করার নির্দেশ দেয়। নাজরা আর মন্ত্রীরাও বড় উড়ন্ত প্যাঁচাগুলোই চড়ে ইলিয়ানার কাছে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন অনেক দেরি হয়ে গেছে, রাজা রানী ভালো থাকতে পারে না, রাজ্যের দায়িত্ব নিজেরাই নেওয়াই ভালো, এভাবে পালিয়ে যাওয়া ঠিক নয়। নাজরা বুঝল ইলিয়ানা এভাবে রাজি হবে না, তার সঙ্গে কেউ থাকা উচিত। তাই সে মন্ত্রীর শরীর ইলিয়ানার কাছে ছুড়ে দেয়, কিন্তু এখানেই কিছু ভুল হয়ে যায়। মন্ত্রী ফোবের উপর পড়ে, যার কারণে ফোবের একটা বাটন চাপা পড়ে, আর মন্ত্রীর আত্মা ইলিয়ানার পেটে ঢুকে যায়, আর প্রাণটা মন্ত্রীর দেহে ঢুকে যায়। এখন মন্ত্রীর দেহ জমে পড়ে, আর চোখের পলকে রকেটের মতো উড়ে তারা পৌঁছে যায় জঙ্গলের মাঝখানে একটা বাড়িতে, যেটা ওই ওরলেক্সদের ছিল। সেখানে গিয়ে দুই ভাই ইলিয়ানাকে বলে যে রাজা আর রানীর ভিতরের আলো নিভে গেছে, সেটা ফিরিয়ে আনার একটাই উপায় আছে, আর সেটা হলো তাদেরকে লাইফের হার্টে নিয়ে যাওয়া। ওখানে যাওয়া সহজ নয়, সেটা অন্ধকার জঙ্গলের বাইরে, আর পথে শুধু বিপদই বিপদ। এখানে মন্ত্রী ইলিয়ানাকে বুঝিয়ে বলে যে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু ইলিয়ানাকে একবার চেষ্টা করে দেখতে হয়েছিল, আর ওরলেক্স তাকে একটা আলো দিল যা তাকে সামনে যাওয়ার পথ দেখাবে। এভাবেই তারা তাদের যাত্রা শুরু করল। পথে তারা এমন এক জায়গায় দিয়ে গেল যেখানে মন্ত্রী তার সৈন্যদের উপর থেকে দেখতে পাচ্ছিল। সে সৈন্যদের নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করল, কিন্তু তার আগে লিয়ানা তাকে ধরে বলল বোকা না হয়েও না, আমার পরিকল্পনা নষ্ট করো না। এরপর তারা একটা ছোট গুহা দিয়ে গেল যেখানে অনেক আলো দেখতে পেল। এই আলো আসলে ওই দুই দানবের মধ্যে কথোপকথন ছিল, আর ঠিক তাদের কথা শুরু হতেই রাগে ফেটে পড়ে। মানে যখন এই মানুষগুলো ঝগড়া শুরু করে তখন এখানে ভয়ঙ্কর বাদুড়গুলো দেখা দিতে থাকে। তাদের কথাবার্তার কারণে এলিয়ানার জীবন বিপদে পড়ছিল, এবং এখন তারা ঘাট জঙ্গলের এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে অন্ধকার আলো একজন মানুষকে দানবে বানিয়ে ফেলে। এখানে কেবল একজন ছিল, আর সে ছিল এলিয়ানা। অন্ধকারের সেই ঘূর্ণি ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল, তাকে দানবে বানানোর জন্য। এটা দেখে রাজা আর রানী দুজনেই তাদের ঝগড়া থামিয়ে এলিয়ানার সাহায্যে এগিয়ে এলো, কিন্তু এখানে থাকা লাল আলোগুলো তাদের এলিয়ানার কাছে যেতে দিচ্ছিল না। তারপর যখন ওরা দুইজনে একসাথে এলিয়ানাকে বাঁচানোর কথা বলে, তখন ওখানে লাল বাতিগুলো তাদের ভালো কথার কারণে চলে যায়, আর সেই দানবটাও নিজে থেকেই এলিয়ানা থেকে দূরে সরে যায়। আর এলিয়ানাও খুব খুশি হয় ওদের এমন ভালোবাসায় কথা বলতে দেখে। এই সমস্যার বাইরে এসে রাজা আর রানী আবার ঝগড়া শুরু করে। তখনই এলিয়ানাও রেগে যায় আর বলে, আগে তোমাদের কারণে এত বড় ঝামেলায় পড়েছি,
এখন বুঝতে হবে আর ঝগড়া করা হবে না। যাই হোক, ওরা সবাই যাত্রা চালিয়ে যায়। আর ইলিয়ানার লক্ষ্য হয় যে তাদের মন্ত্রীর পেছনে একটা ফাঁক রেখে যাচ্ছিল, যাতে তাদের সৈনিকরা এসে তাদের ধরে নিতে পারে। এজন্য তারা মন্ত্রীকে অনেক ধমক দেয়। এরপর এরা এগিয়ে চলে। তারা একটা মরুভূমিতে পৌঁছায়। সেখানে হঠাৎ একটা অদ্ভুত মেঘ তাদের ওপর দিয়ে চলে গেলে তারা বালুর নিচে চাপা পড়ে যায়। এখানে এসে তারা বুঝতে পারে যে প্রতিটি পদক্ষেপে ওই মেঘ থেকে দূরে থাকতে হবে। এটা তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এটা বুঝে তারা কোথায় এগোবে সেটাই আরেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রাজা আর রানীর মধ্যে ঝগড়া শুরু হয়। তারা আবার শুরু করলো কোন দিকে যাবে সেটা নিয়েই ঝগড়া। দুজনেই অনেক ঝগড়া করে। ইলিয়ানা লক্ষ্য করল যখনই তারা দুজনে ঝগড়া করে, সেই ডার্ক ফরেস্টের ঝর্ণাধারা যেটা তাদের ঋণ দেয় সেটাই তাদের দিকে এগিয়ে আসছে। এখন সে দেখছিল তাদের ঝগড়ার কারণে ওই ঝর্ণাধারা তাদের রাজ্যের দিকে এগোচ্ছে, যেখানে সবাই এই সমস্যায় পড়তে চলেছে। এসব দেখেও রাজা আর রানী ঝগড়া করে যাচ্ছিল, আর আকাশে কালো মেঘ জমতে শুরু করল। তখন হঠাৎ এক ধুলো ঝড় এসে পড়ল, যেটাতে তারা আটকে পড়তে যাচ্ছিল, কিন্তু কিভাবে যেন তারা নিজেদের বাঁচাতে পারল। এখানেই তারা একটা ছোট বাঘ দেখতে পেল যা ফাঁদে আটকে ছিল, আর ইলিয়ানা তার মা বাবাকে বলল যে ওদের সাহায্য করা উচিত। সবাই মিলে যত তাড়াতাড়ি ওটাকে বাঁচালো, হঠাৎ করে আবার আবহাওয়া সুন্দর হয়ে গেল। তখন দেখা গেল আসলে এই মরুভূমি ওদের পরীক্ষা নিচ্ছিল। এখানেই ইলিয়ানা লক্ষ্য করল যে এখন জঙ্গল আর তার সৈনিকরাও ওদের পিছনে চলে এসেছে। নিজেদের বাঁচাতে রিয়ানা সামনে দৌড়ে গেল আর একটা টেবিলের মতো জায়গায় পৌঁছালো। তার মনোযোগ একটু হারিয়ে গিয়েছিল আর সে বড় সমস্যায় পড়ে গেল। তার মা বাবা তার থেকে আলাদা হয়ে গিয়েছিল। এই গোলকদাধায় অনেক গুন্ডি বাস করত। এই গুন্ডিগুলো জাদুকর ছিল আর তারা এখানে সব রাস্তা জানত। মন্ত্রী ওই গুন্ডিদের বলল, তোমরা আমাদের সাহায্য করবে, কিন্তু সেই গুন্ডিরা একটা শর্ত দিল, আগে আমাদের খাবারটা পরীক্ষা করো আর বলো খাবারটা মানুষের খাওয়ার জন্য ঠিক আছে কিনা। কিন্তু মন্ত্রী ভুলে গেল যে সে নিজেই একটা ছোট গুন্ডির শরীরে আছে। তার রাজা আর রানীর জীবন বাঁচাতে সে অবশেষে খাবারটা খেয়ে ফেলে, আর খাওয়ার পর মনে হয় এটা বেশ মজার। মন্ত্রী খুব স্বাচ্ছন্দ্যে হ্যামস্টারদের সাথে মিশে যায়। এই লোকেরা এখানে পার্টি করে, তারা অনেক মজা করে। এরপর এই হ্যামস্টাররা এরিনা আর মন্ত্রীদের রাজা রানীর কাছে নিয়ে যায়। অবশেষে এখন তাদের সামনে পাহাড় এসে দাঁড়িয়েছে, যার ওপারে ছিল লাইফের হার্ট। যখন এই লোকেরা সেখানে পৌঁছে, তখন ওখানের জাদুকরি পানি রাজা রানীর কাছ থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আর তারপর ওই জাদুকরি পানি রাজা রানীকে দেখায় কেন তারা আজ এত বড় সমস্যায় পড়েছে। এই পানি দেখায় যে রাজা আর রানী দুজনেই তারা খুবই রেগে যেত সহজে। তারা একে অপরকে বুঝতো না। তাদের মধ্যে অনেক ঝগড়া হতো, আর সেই ঝগড়ার কারণে দুজনের ওপর অন্ধকার জঙ্গলে ঋণ চাপিয়ে দেওয়া হয়েছিল। রাজা তার ভুল বুঝতে পারল। সে বুঝল যে তার আর রানীর সম্পর্ক ভালো নেই। আর যখন ইলিয়ানা এই সত্যটা জানতে পারে, তখন সে খুবই দুঃখ পায় যে তার মা বাবা এখনও তার প্রতি যত্নশীল হননি। তারা শুধু নিজেদের কথা ভাবছিল। যদি তারা লড়ে মারা যেত, তাহলে ইলিয়ানার কি হতো? ইলিয়ানা রেগে এখান থেকে চলে যেতে শুরু করল, আর তার রাগের কারণে কালো জঙ্গলের অভিশাপ তার দিকে এগিয়ে আসতে লাগল। এটা দেখে রাজা আর রানী নিজেদের কথা ভুলে গিয়ে ইলিয়ানার সাহায্যে যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু তারা ইলিয়ানাকে বাঁচানোর আগেই জেনারেল এসে পৌঁছালো, যিনি তার সৈন্যদের সঙ্গে মিলে রাজা আর রানীকে বন্দী করে ফেলে। এটা দেখে মন্ত্রী খুব দুঃখ পায়। পথে সে তার হ্যামস্টার বন্ধুদের সাহায্য চায়, যারা সবাইকে আটকে দিল, আর শেষমেশ রাজা আর রানীকে মুক্ত করতে সক্ষম হলো। মুক্ত হওয়ার পর যখন রাজা আর রানী সবাইকে কথা বলে, তারা বুঝতে পারে যে ওরা কোনো দানব নয়। সবাই তাদের কাছে ক্ষমা চায়। আর এখন যখন নাসরা ইলিয়ানা সম্পর্কে জিজ্ঞেস করে, রাজা আর রানী বলে যে ইলিয়ানা বিপদে আছে, এজন্য এখন সবাই ইলিয়ানাকে সাহায্য করতে গিয়েছিল। এখানে রাজা আর রানী ভাবেন হয়তো সব ঠিক হয়ে যাবে যদি তারা লাইফের হার্টের পানি ইলিয়ানার উপর ঢালেন। তারা এখন গিয়ে লাইফের হার্টটা ঝাঁকাতে শুরু করে যাতে পানি পড়ে। এই পানির কারণে লাইফের হার্টের ডার্ক ফরেস্টের ঋণ একটু হালকা হয়। আর এখানেই রাজা আর রানী বুঝতে পারে তারা ইলিয়ানার সাথে খুব খারাপ ব্যবহার করছিল। তাই রাজা আর রানী দুজনেই ইলিয়ানার কাছে ক্ষমা চায়। ইলিয়ানাও তার শৈশবের দিনগুলো মনে করতে শুরু করে, যেটা তার রাগ পুরোপুরি কমিয়ে দেয়। এখন রাজা আর রানী তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে, আর তিনজন একসাথে মিলিত হয়ে একে অপরকে ভালোবেসে তাদের দুজনের ঋণ শেষ হয়ে যায়। এরপর রাজা আর রানী আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। মন্ত্রীর আর সেলাইয়ের আত্মারাও তারা তাদের নিজ নিজ শরীরে ফিরে আসে, আর সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। গল্পে কিছু সময় পর দেখা যায় ইলিয়ানার জীবনে এখন শুধু সুখই আছে।
রাজা আর রানী দুজনেই একসাথে এই রাজ্যের জন্য চিৎকার করেন, কিন্তু তারা একসাথে থাকেন না, বরং তাদের নিজ নিজ প্রাসাদে থাকেন। আর যখন এলিয়ানার তাদের দরকার হয় তখন দুজনেই এলিয়ানার কাছে আসে। এবার এলিয়ানা তার জন্মদিনে একটা বড় উৎসবও করে। তাতে লাক আর রাজ্যের সব মানুষও আসে। তারা সবাই মজা করে, আর সিনেমাটা এখানেই শেষ হয়। সবাই খুশি দেখাচ্ছে।